প্রিয় শিক্ষার্থী, ইংরেজি তৃতীয় পত্রের অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইংরেজি বিষয়ের প্রভাষক মোহাম্মদ আবু সুফিয়ান চৌধুরী। এই পর্যায়ে প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে একটি স্ক্রিন বোর্ডে নিয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, চলে এলাম স্ক্রিন বোর্ডে। আশা করি তোমরা ইতোমধ্যেই খাতা কলম হাতে নিয়ে প্রস্তুত হয়ে গেছো। ক্লাস চলাকালে স্ক্রিনে প্রদর্শিত গুরুত্বপূর্ণ কিছু পেজ স্ক্রিনশটের মাধ্যমে সংরক্ষণে রাখতে পারো, যাতে করে ক্লাস শেষে অনুশীলনের জন্য তোমরা ব্যবহার করতে পারো। সরাসরি চলে যাচ্ছে আজকের আলোচনা। প্রথমেই টেন্স। শিক্ষার্থী, চেঞ্জ অফ স্পিচের পার্ট 1 ক্লাসে আমরা টেন্সের গঠনগুলো নিয়ে আলোচনা করেছি এবং বিভিন্ন টেন্সে বাক্যে ভার্বটি কোন রূপ ধারণ করে সেই সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা হয়েছে এবং ভার্বের গঠন দেখেই তোমরা টেন্সকে চিহ্নিত করতে পারো। আজকের ক্লাসে আমরা সেন্টেন্সের ভার্বের আরেকটি স্ট্রাকচার সম্পর্কে ধারণা নেব। আজকের আলোচনাটি এই প্যাসিভ স্ট্রাকচারে টেন্সগুলো আমরা ভার্বকে কিভাবে দিচ্ছি। টেন্সের আলোচনায় আমাদেরকে দুটো গঠন সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা রাখতে হয়। আমরা গত পার্ট 1 ক্লাসে টেন্সের যে গঠনগুলো দেখেছি সেই গঠনগুলো মূলত অ্যাক্টিভ স্ট্রাকচার নামে পরিচিত, বা তোমরা অ্যাক্টিভ ভয়েস নামেই সেই সেন্টেন্সগুলোকে চিহ্নিত করে থাকো। আমরা গত ক্লাসে 12টি স্ট্রাকচার অফ টেন্সে ভার্বের ভেতরে সেই টেন্সগুলোকে প্রয়োগ সম্পর্কে এবং রূপ সম্পর্কে ধারণা নিয়েছি এবং পূর্বের আলোচনার 12টি স্ট্রাকচার উদাহরণে আমি ব্যবহার করেছিলাম। প্রতিটি স্ট্রাকচারই মূলত অ্যাক্টিভ স্ট্রাকচার বা অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স ছিল। আজকে আমরা প্যাসিভ ভয়েসে যে ভার্বগুলোকে নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি তারই আরেকটি রূপ প্যাসিভ স্ট্রাকচার নিয়ে আজকে আলোচনা করব, যেখানে টেন্সগুলো ভার্বকে কিভাবে আমরা দিয়ে থাকি সেই সম্পর্কে জানব। প্রতিটি টেন্সে ভার্ব রয়েছে এবং ভার্বের পূর্বে সাবজেক্ট রয়েছে। শিক্ষার্থী, এবারে আমি একটু কথা বলবো ডুয়ার নিয়ে। ডুয়ার বা বাংলায় যাকে আমরা কর্তা বলছি। পলিউট মানে দূষিত করা, বিল্ড মানে নির্মাণ করা। দূষিত করছে কে? এই বাক্যে স্পষ্ট আমরাই দূষিত করছি। আমরা হচ্ছে এই কাজ সম্পাদনকারী ব্যক্তি, ডুয়ার। উই এখানে ডুয়ার। কোনো বাক্যে ভার্বের মূল ভার্বের পূর্বে যদি ডুয়ার সাবজেক্ট হিসেবে থাকে, সাবজেক্ট কিন্তু নাউন বা প্রোনাউন হতে পারে বা নাউন ফ্রেজ হতে পারে, যেই হোক, সে ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। এই সাবজেক্টগুলোর দ্বারাই যদি ভার্বের কাজটি সম্পাদিত হয়, সেই বাক্যে ভার্বের পূর্বে সাবজেক্ট ডুয়ার হিসেবে আছে বলে আমরা ধরে নিই, এবং ডুয়ার যে বাক্যে থাকে সেই বাক্যের ভার্বে আমরা বা পাশের এই চিহ্নিত গঠনগুলো দিয়ে টেন্স প্রকাশ করে থাকি এবং যথাক্রমে তা ডান পাশের এই বাংলাগুলো অর্থ প্রকাশ করে। যে বাক্যে ডুয়ার থাকে তাকে আমরা ভার্বের ভিতর টেন্স দিচ্ছি। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এই ওয়াটারকেও, ওয়াটার যাকে তুমি দূষিত করছো, সেই ওয়াটারকে কেন্দ্র করে একটি বাক্য রচনা করতে পারি। যেমন ওয়াটার এরপরে পলিউট। আমি একটি স্ট্রাকচার তোমাদেরকে লিখে দিচ্ছি নিচে, একটু খেয়াল করবে। ডুয়ার, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। এই ভার্বটি টেন্স দ্বারা নিয়ন্ত্রিত হবে, কোনো সন্দেহ নেই। সাবজেক্ট এই জায়গায়, এই ভার্বটি যার দ্বারা করা হচ্ছে তিনি হচ্ছেন ডুয়ার। সেই ডুয়ারকে যদি আমি সাবজেক্টে রাখি তবে আমি স্ট্রাকচার উপরে স্ট্রাকচারগুলো দেবো। কিন্তু অনেক ক্ষেত্রে আমার প্রথমে সাবজেক্ট থাকে, এরপর আমরা ভার্ব লিখছি, এরপর অবজেক্ট লিখছি, এরপর এক্সটেনশন লিখছি। অনেক ক্ষেত্রে দেখবে সাবজেক্টের জায়গায় ডুয়ার থাকে না, অনেক ক্ষেত্রে অবজেক্টিভ নাউন বা প্রোনাউনটি সাবজেক্টের জায়গায় থাকে। সেই ক্ষেত্রে সাবজেক্ট ঠিকই রইল কিন্তু ডুয়ার নেই, এই কারণে মূল ভার্বের ভেতরে আমরা টেন্সটা দেই না। মূল ভার্ব বলতে যে ভার্বটি আমাদের পলিউট এবং বিল্ড ভার্বকে বোঝাচ্ছি, যে কিছুক্ষণ পূর্বে যে উদাহরণগুলো দিয়ে এসেছি, সেই বিল্ড ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল করে ফেলবো, পলিউট ভার্বের পাস্ট পার্টিসিপল করে ফেলবো এবং মূল ভার্ব হিসেবে আমরা রাখবো বি ভার্বকে। শিক্ষার্থী, যদি সাবজেক্টে ডুয়ার না থাকে, আমরা টেন্সের ভেতরে দুটো স্ট্রাকচার রয়েছে। প্রথম স্ট্রাকচার হচ্ছে ডুয়ার থাকলে ভার্বের ভেতরে টেন্স দিচ্ছি, আর ডুয়ার যদি না থাকে সেক্ষেত্রে আমরা বি নামক একটি, যাকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে জেনেছি, তাকেই মূল ভার্ব বানিয়ে ব্যবহার করি এবং যেটি মূলত ভার্ব হিসেবে আমরা উপরের স্ট্রাকচারে দেখে এসেছি, সে ভার্বের পাস্ট পার্টিসিপল বা তৃতীয় রূপ হয়ে যাবে
পরে আমরা অবজেক্ট নামক শব্দগুলোকে খুব বেশি পাই না, এক্সটেনশন বা অ্যাডভার্ব বা অ্যাডভার্বাল ফ্রেজগুলোকে বেশি পেয়ে থাকি। যাই হোক, তো সাবজেক্ট, বি ভার্ব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো সেক্ষেত্রে এই ভার্বকে যদি আমরা টেন্স দেই, তখন বি ভার্বকে আমরা টেন্স দিচ্ছি। উপরের যে স্ট্রাকচারটি আমি লিখে রেখেছি, ডুয়ার, সাবজেক্ট এবং ভার্ব, সেই স্ট্রাকচারটাকে আমরা ইংরেজিতে অ্যাক্টিভ স্ট্রাকচার বা অ্যাক্টিভ ভয়েস বলে থাকি। আর নিচে যে সাবজেক্ট এবং এরপরে বি ভার্ব যখন আসবে এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, সেই ধরনের স্ট্রাকচারকে আমরা প্যাসিভ স্ট্রাকচার বলে থাকি বা প্যাসিভ ভয়েস বলে থাকি। শিক্ষার্থী, এই দুটো স্ট্রাকচারই কিন্তু প্রতিটি টেন্স আলোচনা করে। আমি যে পূর্বে আলোচনাগুলো করলাম এই স্ট্রাকচার অনুযায়ী, এই স্ট্রাকচারে মূলত কেবল অ্যাক্টিভ ভয়েসের আলোচনাটি আমি করেছি। অনেক ক্ষেত্রে উই পলিউট ওয়াটার, উইকে সাবজেক্ট রেখে যে বাক্যগুলো করেছি তারা এই গঠনগুলো অনুসরণ করছে, উপরের গঠন। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ওয়াটারকে সাবজেক্ট হিসেবে পাবো, বিল্ডিংকে বা হাউসকে সাবজেক্ট হিসেবে পাবো। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে উপরের গঠন অনুসরণ করলে চলবে না, তখন একটি বি ভার্ব আনতে হবে এবং সেই বি ভার্বকে আমরা বিভিন্ন ধরনের টেন্স দেব, যে আলোচনা আমি নিচে রেখেছি। এবং এই টেস্টটিতে লক্ষ্য করো, প্রতিটি বাক্যেই প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এভাবে প্রেজেন্টের 4, পাস্টের 4 এবং ফিউচারের 4টি টেন্সই আমার এখানে আলোচনায় রয়েছে। শিক্ষার্থী, সাবজেক্টের পর মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম রাখি, সেই বাক্যের গঠনকে আমরা বলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এক্ষেত্রে ওয়াটার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, আমি এই কথাটি উপরে লিখছি, ওয়াটার পলিউটস, প্রেজেন্ট ইনডেফিনিট, ইন মেনি ওয়েজ। এটি একটি সেন্টেন্স, অবশ্যই সেন্টেন্স, সাবজেক্ট আছে এবং ভার্ব প্রেজেন্ট ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলারের কারণে এস দিয়েছ। পূর্বেই বলেছি, আমি যখন পলিউটের ভিতরে ভার্বের ভিতরে টেন্স দিলাম, এর অর্থ হলো এই দূষণকারী ব্যক্তিটি সাবজেক্টে আছে। কিন্তু এবার আমি পরীক্ষা করছি যে ওয়াটার কি আসলে দূষিত করে? পানি নিজেই নিজেকে দূষিত করে? পানি কি দূষিত করে নাকি আমরা দূষিত করি? আমরা দূষিত করি, আমরা হচ্ছে কর্তা বা ডুয়ার। তাহলে সেক্ষেত্রে আমি দেখছি পানি সাবজেক্টের জায়গায় আছে, পানি তো দূষিত করে না। সেক্ষেত্রে এই বাক্যটি হবে, তবে এই বাক্যটিকে অ্যাক্টিভে রাখা যাবে না, একে প্যাসিভ করতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে একইভাবে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু সেই ভার্বটি হবে বি ভার্ব। আর আমরা জানি বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে আমরা কি বুঝি? প্রেজেন্ট ফর্ম বলতে এম কিংবা ইজ কিংবা আর, এই তিনটির রূপ কি আমরা বুঝি? ওয়াটারের সাথে আমরা ইজ দেব। এতে কিন্তু সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে। আর এই পলিউট ভার্বের একটা কাজ বাকি আছে, কারণ প্যাসিভ আমাকে বলে দেয় মূল ভার্বে পাস্ট পার্টিসিপল করতে হবে। অর্থাৎ ওয়াটার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, এটি একটি প্যাসিভ বাক্য যার বাংলা দাঁড়াবে পানিকে দূষিত করা হয় বা পানি দূষিত হয় বিভিন্নভাবে। কিন্তু আগে যে সেন্টেন্সটি ছিল এর বাংলাটা পুরোটাই ভুল ছিল, বাংলা হতো পানি দূষিত করে ইন মেনি ওয়েজ। তখন তোমার প্রশ্ন থাকবে যে আসলে পানি যে দূষিত করে, কাকে দূষিত করে পানি? আমি এটা আসলে বুঝাতে চাচ্ছি না, আমি বুঝাতে চাইছি পানিকেই দূষিত করা হয় বা পানি দূষিত হয়। এই কারণে আমাদের আনসারটি হবে ওয়াটার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ। এই স্ট্রাকচারটিকেই মূলত আমরা প্যাসিভ স্ট্রাকচার বলছি এবং প্যাসিভ ভয়েসের সেন্টেন্সে বা স্ট্রাকচারের সেন্টেন্সে আমরা বি এর দিকে তাকিয়ে টেন্স চিহ্নিত করতে পারি। যেমন ওয়াটার ইজ পলিউটেড, কেউ যদি পলিউটেডের দিকে তাকিয়ে টেন্স খুঁজতে চেষ্টা করে, উপরের কোনো টেন্সের গঠনের সাথে এই আলোচনাটা বা এই গঠনটি মিলবে না, তখন সে বলবে এটা মনে হয় কোনো টেন্স না, এটা ভুল হয়েছে। অ্যামিজারের পরে তো আমি পড়ে এসেছি ভার্বের আইএনজি হয়, তাহলে মনে হয় এটা আইএনজি করতে হবে। দেখো এখানেও একটা ভুল থেকে যাবে, যখনই আইএনজি করছো তখন বাংলা দাঁড়াচ্ছে পানি দূষিত করছে। তো একই ঘটনাই অ্যাক্টিভে রয়ে গেল, আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের একটি প্যাসিভ স্ট্রাকচারের সাথে পরিচিত হলাম। সুতরাং এরই সূত্র ধরে আমরা বলতে পারি যে প্রতিটি টেন্সেরই মূলত দুটো গঠন রয়েছে, ডুয়ার সাবজেক্টে থাকাকালীন একটি গঠন, আর ডুয়ার সাবজেক্টে না থাকলে সেক্ষেত্রে এক গঠন, অর্থাৎ প্রতিটি টেন্সেরই দুটো গঠন রূপ রয়েছে। সাবজেক্ট যখন এম ইজ আর হচ্ছে মূল ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, তখন আমরা বলছি প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ। আমি দেখো ওয়াটার ইজ পলিউটেড, প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ। এ নিউ হাউস ইজ বিল্ড, একটি নতুন বাড়ি নির্মাণ করা হয় বা নির্মিত হয়, প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ। ওয়াটার ইজ বিং পলিউটেড, ইজ এরপরে ভার্বের আইএনজি, ভার্বটা এসেছে মূল ভার্ব হিসেবে বি ভার্ব, এই কারণে ওয়াটার ইজ বিং পলিউটেড ইন মেনি ওয়েজ, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। নিউ হাউস ইজ বিং বিল্ড বাই হিম, প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ, যার বাংলা দাঁড়াচ্ছে নতুন একটি বাড়ি নির্মাণ করা হচ্ছে। কার দ্বারা করা হচ্ছে? বাই হিম, তার দ্বারা, এটি শেষে চলে গিয়েছে। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারে ওয়াটার হ্যাজ বিন পলিউটেড,
ওয়াটার হ্যাজ বিন, হ্যাজ এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আমি ঠিকই করেছি পাস্ট পার্টিসিপল, তবে সেই ভার্বটির জায়গা হলো বি ভার্ব। বি ভার্বের পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট ফর্ম অ্যামিজার, পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার এবং পাস্ট পার্টিসিপল রূপ বিন, আমি সেটি ব্যবহার করেছি। ওয়াটার হ্যাজ বিন পলিউটেড, যার বাংলা দ্বারায় পানিকে দূষিত করা হয়েছে। এ হাউস হ্যাজ বিন বিল্ট, একটি বাড়ি নির্মাণ করা হয়েছে। আওয়ার এনভায়রনমেন্ট হ্যাজ বিন বিং পলিউটেড, হ্যাজ বিন এর পরে ভার্বের আইএনজি, কিন্তু সেই ভার্বটি পলিউট না হয়ে বি ভার্বের আইএনজি হয়েছে বলে এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে, অর্থাৎ যেটা প্যাসিভ নির্দেশ করে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ। এ হাউস হ্যাজ বিন বিং বিল্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্যাসিভ, যার বাংলা একটি বাড়ি শনিবার থেকেই নির্মাণ করা হচ্ছে বা নির্মিত হচ্ছে। ওয়াটার ওয়াজ পলিউটেড, যখন প্রেজেন্ট ফর্মের পরে আমরা পাস্ট পার্টিসিপল দেখেছি তখন বলেছি প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ, এবং যখন আমরা ওয়াজ দেখলাম তখন বলছি পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ। এ নিউ হাউস ওয়াজ বিল্ট, একটি নতুন বাড়ি নির্মাণ করা হয়েছিল, পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ। ওয়াটার ওয়াজ পলিউটেড, পানিকে দূষিত করা হয়েছিল বা পানি দূষিত হয়েছিল। ওয়াটার ওয়াজ বিং, পানি হচ্ছিল, কি হচ্ছিল, দূষিত, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ, পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। ওয়াটার হ্যাড বিন পলিউটেড, পাস্ট পারফেক্টের প্যাসিভ, পানিকে দূষিত করা হয়েছিল। হাউস হ্যাড বিন বিল্ট, নির্মাণ করা হয়েছিল। হ্যাড বিন বিং পলিউটেড, নির্মাণ করা হচ্ছিল। হ্যাড বিন বিং বিল্ট এবং হ্যাড বিন বিং পলিউটেড, দূষিত করা হচ্ছিল। হ্যাড বিন বিং বিল্ট, নির্মাণ করা হচ্ছিল। একইভাবে ভবিষ্যতে ফিউচারে ওয়াটার উইলের পরে ভার্বের যদি পলিউট থাকতো তাহলে বাংলা হতো দূষিত করবে, কিন্তু পানি তো নিজে করতে পারে না, এটি একটি ডুয়ার না, যার কারণে আমাকে প্যাসিভে নিতে হয়েছে। উইল বি হবে, ফিউচার ইনডেফিনিটের প্যাসিভ, দূষিত হবে। এ নিউ হাউস উইল বি বিল্ট, নির্মিত হবে। উইল বি বিং পলিউটেড, নির্মিত হতে থাকবে। নিউ হাউস উইল বি বিং বিল্ট, নতুন বাড়ি নির্মিত হতে থাকবে। ওয়াটার উইল বি বিং পলিউটেড, দূষিত হতে থাকবে। এ নিউ হাউস উইল বি বিং বিল্ট, নতুন বাড়ি নির্মিত হতেই থাকবে। উইল হ্যাভ বিন পলিউটেড, দূষিত হয়ে থাকবে। উইল হ্যাভ বিন বিল্ট, নির্মিত হয়ে থাকবে। উইল হ্যাভ বিন বিং পলিউটেড, দূষিত হতে থাকবে, এবং উইল হ্যাভ বিন বিং বিল্ট, নির্মিত হতেই থাকবে। আমরা পূর্বে টেন্সের আলোচনায় বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অর্থ কিন্তু সেম, শুধু সময় উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সময় তাৎক্ষণিক মুহূর্তের সময়কে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থ বাংলা সেম, দুটোতেই তোমরা খেয়াল করবে শেষে দুটোর বাংলা সেম। একইভাবেই পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের অর্থ দুটো বাংলায় ট্রান্সলেটেড অর্থটা একই থাকে, তবে একটি হচ্ছে সাধারণত সিম্পল সেন্টেন্স, মানে সাধারণত সব সেন্টেন্সকেই পাস্ট লিমিট দেওয়া যায়, তবে পাস্ট পারফেক্ট দিতে হলে আমাকে কমপক্ষে দুটো ক্লজ থাকতে হয়, দুটো ক্লজ ছাড়া আমরা পাস্ট পারফেক্ট মূলত ব্যবহার করি না। আবার পাস্ট কন্টিনিউয়াসের অর্থ এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অর্থ দুটোই কিন্তু সেম, একটা সময় উল্লেখ থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করি, আর যখন সময় উল্লেখ থাকে না তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, কিন্তু বাংলা অর্থ ট্রান্সলেটেড অর্থ সেম। আমরা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থী, আমার উদ্দেশ্য ছিল তোমাদের অ্যাক্টিভ স্ট্রাকচারের মাধ্যমে ভার্বের অ্যাক্টিভ গ্রুপগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া, এবং ডুয়ার যখন থাকে না তখন সে এই স্ট্রাকচারটি থাকে, তবে শুধু বি ভার্ব মূল ভার্বের দায়িত্ব নিয়ে নেয় বা মূল ভার্বের কাজটি করে। এই ধরনের আলোচনাগুলো আমরা তোমাদেরকে দেখালাম। এটির একটি স্ক্রিনশট তোমরা রেখে দিতে পারো, এবং স্ক্রিনশটের সুবিধা আমি আগেই বলেছি যে বাসায় বসে তোমরা কোনো অনুশীলন যদি করতে চাও এই স্ক্রিনশটগুলো যথেষ্ট তোমাদেরকে সহযোগিতা করবে। আমার প্রিয় শিক্ষার্থী, আমি অ্যাক্টিভ এবং প্যাসিভ পাশাপাশি রেখেও আমি একটি পেজ তৈরি করেছি, যেখানে তুমি সহজেই পার্থক্যগুলো ধরতে পারবে। যেমন উই পলিউট ওয়াটার, এটি একটি অ্যাক্টিভ স্ট্রাকচারের প্রেজেন্ট ইনডেফিনিট, আর ওয়াটার ইজ পলিউটেড এটি প্যাসিভ স্ট্রাকচারের একটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রতিটি পাশাপাশি একটু খেয়াল করবে। আর আমি বা পাশে গঠনগুলো দিয়েছি, উপরের প্রথম গঠনটি হচ্ছে অ্যাক্টিভ এবং দ্বিতীয় গঠনটি প্যাসিভ। যদিও আমি বা পাশে লিখিনি অ্যাক্টিভ প্যাসিভ, আমার শিক্ষার্থী তোমরা কিন্তু এতক্ষণে আলোচনার মাধ্যমে বুঝতে পারছো যে এটি অ্যাক্টিভের গঠন এবং এটি প্যাসিভের গঠন। এভাবে প্রথমটি অ্যাক্টিভ,
দ্বিতীয়টি প্যাসিভ করে আমি উল্লেখ করেছি। ডান পাশে পাশাপাশি রেখেছি, যেগুলো নিয়ে আমরা এতক্ষণ কাজ করলাম সেগুলোই আমি পাশাপাশি রেখেছি। তোমরা এটিরও স্ক্রিনশট নিয়ে মনোযোগের সাথে এই পার্থক্যগুলো দেখবে। আর বাংলা অর্থ তো প্রতিটি আমি জানিয়ে দিয়েছি। এই ছোট ছোট কাজগুলো তোমরা সচেতনভাবে করো। আমার দৃঢ় বিশ্বাস অ্যাক্টিভ এবং প্যাসিভ পাশাপাশি এই স্ট্রাকচারগুলোর পাশাপাশি টেন্সগুলো তোমরা স্পষ্ট সাবলীলভাবে ধরতে পারবে। শিক্ষার্থী, আমাদের আলোচনার শেষ দিকে আমরা একটি অ্যাসেসমেন্ট টেস্ট রেখেছি তোমাদের নিজেদের মূল্যায়নের জন্য। তোমরা যাচাই করতে পারবে কতটুকু আমার ক্লাস থেকে শিখতে পারবে। স্ক্রিনে তোমরা অ্যাসেসমেন্ট টেস্ট প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ। আইডেন্টিফাই দ্য ভয়েস অ্যান্ড টেন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচে আমি মোট 30টির মতো সেন্টেন্স এক্সারসাইজ দিয়েছি। তোমরা এই সেন্টেন্সগুলোর ভয়েস অ্যাক্টিভ না প্যাসিভ সেটি পাশাপাশি কোন টেন্সের বাক্য এগুলো সেটিও তোমরা চিহ্নিত করবে। আমি একটি উদাহরণ হিসেবে করে দিচ্ছি যেভাবে আনসারগুলো করবে। গাজী পীর ওয়াজ এ মুসলিম সেইন্ট। বাক্যটির সাবজেক্ট গাজী পীর এবং মূল ভার্ব ওয়াজ। এরপরে যেহেতু কোনো পাস্ট পার্টিসিপল ভার্বের রূপ দেখতে পাচ্ছে না বা ভার্বের আইনজি রূপও দেখতে পাচ্ছে না, সুতরাং নিশ্চিন্তে বলতে পারি এটি একটি ভার্ব, বি ভার্বের পাস্ট রূপ। আর সাবজেক্টের পর ভার্বের পাস্ট রূপ, এটি পাস্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে, পাস্ট ইনডিফিনিট। এবং পাশাপাশি এই বাক্যটিতে যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ নেই, কাজে তোমরা আপাতত এটিকে অ্যাক্টিভ একটি ভয়েসের বাক্য হিসেবে চিহ্নিত করবে। এভাবে বাকিগুলো তোমরা করে রাখবে এবং পরবর্তী ক্লাসেই আমরা শুরুতেই এই অ্যাসেসমেন্ট টেস্টের উত্তরগুলো এখানে দেব এবং তোমরা তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নেবে। টেন্সের সংক্ষিপ্ত আলোচনার পর মূল আলোচনায় নিয়ে যেতে চাচ্ছি। ইন্ট্রোডাকশন টু সেন্টেন্স। অর্থ অনুযায়ী বাক্য 5 প্রকার, যথাক্রমে অ্যাসার্টিভ বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বা জিজ্ঞাসামূলক বাক্য, ইম্পারেটিভ অনুজ্ঞাসূচক বাক্য, অপটেটিভ কামনা বা প্রার্থনাসূচক বাক্য এবং এক্সক্লেমেটরি বা বিস্ময় প্রকাশক বাক্য। এই 5 ধরনের বাক্য এর গঠনগুলো সম্পর্কে আমাদের পরিচ্ছন্ন ধারণা থাকতে হবে, তবে আমরা স্পিচ চেঞ্জিং এই গ্রামারটি সুন্দর এবং সাবলীলভাবে করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, করোনার কালে আমরা বাসায় রয়েছি এবং বইয়ের সাথে আমাদের সম্পর্কটি অনেক হালকা হয়ে গিয়েছে। তো আজকের ক্লাসে আমি সেন্টেন্সের আলোচনা শুরু করবার পূর্বে তোমাদেরকে দিয়ে একটু হোমওয়ার্ক করাতে চাইছি। তোমরা বাসায় তোমার যে গ্রামার বইটি রয়েছে সেই গ্রামার বই থেকে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো একটু ধারণা নেবে। আমি পরবর্তী সেন্টেন্সে তোমাদের এই 5 ধরনের সেন্টেন্সের উপর আলোচনা করব। আমার দৃঢ় বিশ্বাস তোমরা বই থেকে কিছুটা ধারণা নিয়ে আমার ক্লাসে যখন অ্যাটেন্ড করবে তখন তোমার ধারণাগুলো এবং আমার আলোচনাগুলো তোমাদের উপলব্ধ জ্ঞানকে আরো সমৃদ্ধ করবে। প্রিয় শিক্ষার্থী, আজ আলোচনা এই পর্যন্তই। টেন্স এবং সেন্টেন্স সম্পর্কে জানতে এবং মনে রাখতে আজকের ভিডিও ক্লাসের গুরুত্বপূর্ণ টেক্সটগুলো বাসায় সেগুলোকে লিপিবদ্ধ করে সেগুলো অনুশীলন অব্যাহত রাখবে। যাওয়ার পূর্বে তোমাদের প্রতি একটি স্বাস্থ্য বার্তা। করোনা সংকটকালে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।